বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ জন রাষ্ট্রদূতকে ফেরত আসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কূটনীতিক প্রত্যাহার বা পরিবর্তন করা যে কোনো প্রশাসনের জন্য স্বাভাবিক কার্যক্রম বলে জানিয়েছে সরকার। তবে কূটনীতিক বিশেষজ্ঞরা মনে করেন একসঙ্গে এত কূটনীতিককে প্রত্যাহার করা অস্বাভাবিক ও ক্ষতিকর। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের লক্ষ্যে অনুগত কূটনীতিকদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছেন তারা। পরিবর্তিত পররাষ্ট্র নীতি বাস্তবায়ন ও আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিতেই এবার আফ্রিকা, ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য সহ কয়েকটি অঞ্চলে কূটনীতিকদের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে আফ্রিকা অঞ্চল থেকে সবচেয়ে বেশি আমেরিকার রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে সোমালিয়া, নাইজেরিয়া, মাদাগাস্কার, ক্যামেরুন, উগান্ডা সহ ১৩টি দেশের নাম রয়েছে। মধ্যপ্রাচ্যের আলজেরিয়া ও ইজিপ্ট এবং এশিয়া অঞ্চল থেকে নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, লাওস সহ ৮টি দেশ থেকে কূটনীতিকদের ওয়াশিংটনে ফেরার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ইউরোপের আর্মেনিয়া, মেসিডোনিয়া, মন্টেনিগ্রো ও স্লোভাকিয়ার রাষ্ট্রদূতদেরও ফিরে আসতে বলা হয়েছে। এক বিবৃতিতে কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশের বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাষ্ট্রদূতরা প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি। তিনি চাইলে তাদের পরিবর্তন করতে পারেন। নিজের আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট। একসাথে এতজন কূটনীতিককে পরিবর্তনের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জন কিন্ডেলম্যান। এ সিদ্ধান্তকে কূটনৈতিক নাশকতা হিসেবে আখ্যায়িত করেন তিনি। গত প্রায় এক শতকে বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ও সেখানে যে প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে, একসঙ্গে এতগুলো দেশের রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত এতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। একসঙ্গে এত দেশ থেকে কূটনীতিকদের পরিবর্তন করা স্বাভাবিক নয় বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত জন হার্বস্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো তার পরামর্শদাতাদের কাছ থেকে জেনেছেন যে তুলনামূলক নবীন কূটনীতিকরা আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে বেশি ভূমিকা রাখতে পারবেন। তাই পুরনোদের সরিয়ে সেখানে নতুনদের নিয়োগ দেওয়ার পরামর্শ প্রেসিডেন্টকে দেয়া হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে কূটনৈতিক পর্যায়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা জানিয়েছেন আলজেরিয়ায় দায়িত্ব পালনকারী আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ক্যামেরুন হিউম। তিনি বলেন, কোনো দেশে কূটনীতিকরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধারাবাহিকভাবে থাকতে না পারলে শান্তি চুক্তির মতো বিভিন্ন দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। এতে দেশের কূটনৈতিক পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয় বলে মনে করেন হিউম। পেনসিলভেনিয়ার বাক্স কাউন্টির একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। মঙ্গলবার দুপুরে কাউন্টির ব্রিস্টল এলাকায় এই ঘটনা ঘটে। কর্মকর্তারা ধারণা করছেন গ্যাস লিকের কারণে পরপর ২টি বিস্ফোরণ এবং পরবর্তীতে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে নিউ জার্সির একটি সিনিয়র অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৮২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। সেখানে আগুন নেভাতে গিয়ে ৮ পুলিশ কর্মকর্তা সহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পেনসিলভেনিয়ার ব্রিস্টলে একটি নার্সিংহোমে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার দুপুরে ব্রিস্টলের টাওয়ার রোডে অবস্থিত সিলভার লেক নার্সিংহোমে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেনসালেম ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের তথ্য মতে, নার্সিংহোমটির বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ভবনটির একাংশ ধসে পড়ে। নার্সিংহোমের কর্মী ওয়াটসন জানান, ভবনটির ভেতরে থাকা সহকর্মীদের সাথে যোগাযোগ করতে না পেরে চরম উদ্বেগে রয়েছেন তিনি জানান, নার্সিংহোমের কর্মীরা আগে থেকে গ্যাসের লিকেজ সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন। বিস্ফোরণের সময়কার অভিজ্ঞতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দা রবার্ট। ঘটনাস্থলে বাক্স কাউন্টি ছাড়াও মন্টগোমারি, ফিলাডেলফিয়া এবং নিউ জার্সির বার্লিংটন কাউন্টি থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় স্টেট পুলিশ ও ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টিম তাদের সহায়তা করে।
অন্যদিকে নিউ জার্সির পোস্ট রোড গার্ডেন্স নামে একটি সিনিয়র হাউজিং কমপ্লেক্সে আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভবনের 3 তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এবং উদ্ধার অভিযান সম্পর্কে জানান বিয়ন্ড ফায়ার ডিপার্টমেন্টের চিফ কিভ ওয়েভার। ঘটনাস্থলে 8 পুলিশ কর্মকর্তা ভবনের বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে ধোঁয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। আগুনের কারণ সম্পর্কে জানা না গেলেও এই বিষয়ে তদন্ত করছেন হাডসন কাউন্টি প্রসিকিউটরের অফিস, বিয়ন্ড পুলিশ ডিপার্টমেন্ট এবং বিয়ন্ড ফায়ার ডিপার্টমেন্ট। ডেলাওয়্যারের উইলমিংটন হেসলার বুলেভার্ড এলাকায় বন্দুক হামলায় একজন স্টেট ট্রুপার এবং সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করে ডেলাওয়্যার স্টেটের কর্মকর্তারা। বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গভর্নর ম্যাট মেয়ার। এক বিবৃতিতে নিহত স্টেট ট্রুপারের আত্মার শান্তি কামনা করেছেন সেনেটর ক্রিস কোনস এবং সেনেটর লিসা ব্লান্ট রোচেস্টার। মঙ্গলবার দুপুরে ডেলাওয়্যারের উইলমিংটন হেসলার বুলেভার্ডে অবস্থিত ডিএমভি অফিস চত্বর হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। ডেলাওয়্যার স্টেট পুলিশের একাধিক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, কর্তব্যরত অবস্থায় এক ট্রুপার বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। ঘটনার পরই গভর্নর ম্যাট মেয়ার সামাজিক মাধ্যমে জানান, নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারিয়েছে। এক জরুরি সংবাদ সম্মেলনে ডেলাওয়্যার স্টেট পুলিশ জানায়, 44 বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী ডিএমভি অফিসে আসেন এবং কর্তব্যরত স্টেট ট্রুপারকে সাহায্য করার অনুরোধ জানান। এ সময় রিসেপশনে কাজ করছিলেন ওই ট্রুপার। ঘটনার এক পর্যায়ে বন্দুকধারীর কাছে পৌঁছানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশের সংবাদ সম্মেলনে জানা যায়, উইলমিংটনের ডিএমভি কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা সম্পর্কে জানতে পেরে কাছাকাছি অবস্থানরত পুলিশ কর্মকর্তারা এগিয়ে যান। সন্দেহভাজন হামলাকারীকে আত্মসমর্পণের অনুরোধ করলেও তা না শোনায় তাকে গুলি করতে বাধ্য হন কর্মকর্তারা। বন্দুক হামলার ঘটনায় উইলমিংটন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেট পুলিশ জানিয়েছে, 40 বছর বয়সী এক নারী সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে আরও একজন স্টেট ট্রুপার এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডেলাওয়্যারের গভর্নর ম্যাট মেয়ার বলেন, বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন বিসর্জন দিয়ে সবাইকে ঋণী করে গেলেন তিনি। নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের পাশে আছেন জানিয়ে তিনি বলেন, ডেলাওয়্যারের শান্তিকামী বাসিন্দারা সবসময় ওই কর্মকর্তার পরিবারের পাশে আছেন। বন্দুক হামলার পর হেসলার বুলেভার্ড এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং একই সাথে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বন্দুক হামলার তদন্তে এটিএফ কর্মকর্তারা স্থানীয় পুলিশকে সহায়তায় এগিয়ে এসেছেন। ক্রিসমাসের আগে এমন মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন ডেলাওয়্যারের আইন প্রণেতারা। এক বিবৃতিতে সেনেটর ক্রিস কুনস বলেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কমিউনিটির বাসিন্দাদের নিরাপত্তা দিতে চেয়ে প্রাণ হারানো কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেন তিনি। অন্যদিকে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সেনেটর লিসা ব্লান্ট রচেস্টার বলেন, ক্রিসমাসের ছুটিতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন সহিংসতা মানুষকে স্তব্ধ করে দিয়েছে। হামলার পরিচয় বা হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তদন্তকারীরা ডিএমভি অফিস এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছেন বলে জানায় এবিসি নিউজ। মঙ্গলবার ভোরে প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের মামলার 11,000-এরও বেশি নতুন নথি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট, যার মধ্যে ছবি, আদালতের রেকর্ড, এফবিআই ও ডিওজের নথি, ইমেল, ভিডিও এবং অন্যান্য রেকর্ড সহ প্রায় 30,000 পৃষ্ঠা রয়েছে। নথিগুলো জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যার মধ্যে অনেক নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ আছে। প্রকাশিত নতুন নথিগুলোর মধ্যে 2020 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন নিউ ইয়র্কের একজন প্রসিকিউটরের একটি ইমেইলে দাবি করা হয়, ফ্লাইট লগ অনুযায়ী 90-এর দশকে ট্রাম্প অন্তত 8 বার অ্যাপস্টিনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেন। এর মধ্যে একবার তিনি 20 বছর বয়সী এক তরুণীর সঙ্গে ছিলেন। সেই তরুণীর নাম প্রকাশ করা হয়নি। 1993 সালের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন কেবল ট্রাম্প ও অ্যাপস্টিন। এছাড়া অন্তত 4টি ফ্লাইটে গিলেন ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন। অ্যাপস্টিনের সহযোগী ম্যাক্সওয়েলকে 2020 সালের জুলাইয়ে যৌন পাচারের অপরাধে অভিযুক্ত করা হয়। 2021 সালের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন ম্যাক্সওয়েল।
এছাড়া 2019 সালের জুলাইয়ের বেশ কিছু ইমেইলে দেখা যায় অ্যাপস্টিনকে গ্রেফতারের আগে তদন্তকারীরা 10 জন যোগসাজশকারীকে নিয়ে আলোচনা করেছিলেন। 2020 সালের আরেকটি ইমেইলে দেখা যায় প্রসিকিউটররা অ্যাপস্টিনের কর্মকাণ্ডের সাথে জড়িত সম্ভাব্য সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের লক্ষ্যে একটি খসড়া মেমো প্রস্তুত করেছিলেন। মিশিগান ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক এবং সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাকওয়েড মনে করেন, নতুন তথ্যগুলো এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটি নতুন পথ খুলে দিতে পারে। অ্যাপস্টিনের যৌন পাচার ও নির্যাতনের শিকার প্রায় 20 জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করা আইনজীবী জ্যাক এসকেরোলা বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে জাস্টিস ডিপার্টমেন্ট এখন পর্যন্ত যত নথি প্রকাশ করেছে তা মোট নথির খুবই সামান্য অংশ। নথিগুলোর অনেক গুরুত্বপূর্ণ অংশ গোপন রেখে এবং অ্যাপস্টিনের সহযোগীদের নাম প্রকাশ না করে ডিওজে ভুক্তভোগীদের সঙ্গে অন্যায় করছে বলে অভিযোগ করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য প্রমিলা জয়াপালও ডিওজের এই নথি প্রকাশের ধরনকে ভুক্তভোগীদের প্রতি অবমাননা হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, জাস্টিস ডিপার্টমেন্ট এখনো অনেক তথ্য আড়ালের চেষ্টা করছে। জয়পাল বলেন, প্রকাশিত নথিগুলো থেকে এটা উঠে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপস্টিনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। তবে জাস্টিস ডিপার্টমেন্ট এক্স এক পোস্টে দাবি করে প্রকাশিত নথিগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য রয়েছে। এগুলোর ন্যূনতম বিশ্বাসযোগ্যতা থাকলে আরও আগেই ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো বলে যুক্তি দিয়েছে ডিওজে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনা এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনেছে আমেরিকা। মঙ্গলবার রাষ্ট্রদূত মাইক ওয়ালস এসব অভিযোগ এনে বলেন, শুধু দক্ষিণ গোলার্ধ নয়, পুরো আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই হুমকি মাদুরো। সে কারণে তার আর্থিক উৎস বন্ধে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন। তাছাড়া মাদুরোকে একজন পলাতক আসামি হিসেবেও উল্লেখ করেন ওয়ালস। ওদিকে ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছে রাশিয়া ও চায়না। সেই সাথে ক্যারিবিয়ান সাগরে সামরিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এদিকে মাদুরো বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার প্রশাসনকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। ক্যারিবীয় সাগরে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে আমেরিকা। পুয়ের্তো রিকোর নৌঘাঁটিতে যুদ্ধ বিমানের মহড়া ওই অঞ্চলে ব্যাপক ভীতির সঞ্চার করেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি খোলামেলা জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। এরপর আর বসে থাকা যায় না। তড়িঘড়ি করে খুব দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকে কারাকাস। মঙ্গলবার সেখানে দেশটির সমর্থনে এগিয়ে আসে রাশিয়া ও চায়না। দেশ দুটির রাষ্ট্রদূতরা স্পষ্ট জানিয়ে দেন, দক্ষিণ আমেরিকায় ত্রাস সৃষ্টি করে চলেছে আমেরিকা। Вокруг дружественного Венесуэлы под предлогом борьбы с контрабандой наркотиков রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, বেশ কয়েক মাস ধরেই গোটা বিশ্ব দেখছে মাদক ঠেকানোর নামে ভেনেজুয়েলার উপকূলে কিভাবে যুদ্ধের প্ররোচনা দিচ্ছে ওয়াশিংটন। বিশেষ করে গত 16 ডিসেম্বর ট্রাম্প যেভাবে দেশটির প্রাকৃতিক সম্পদের উপর অধিকার দাবি করেন, তাতে আর বলার অপেক্ষা রাখে না ওই অঞ্চলে সামরিক সমাবেশের পেছনে আসলে কারণটা কি। 对维护世界和平与安全至关重要。 অন্যদিকে জাতিসংঘে চায়নার উপসহকারী স্থায়ী প্রতিনিধি সানলি বলেন, ওই অঞ্চলের দেশগুলোর উপর নিজস্ব মতবাদ চাপিয়ে দিতে চায় আমেরিকা, যা স্পষ্টভাবে সংস্থাটির সনদের লঙ্ঘন। এতে করে গোটা দক্ষিণ আমেরিকায় ঝুঁকির মুখে পড়েছে। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে নাক গলানো কোনোভাবেই সমর্থন করে না বেইজিং। Nicolas Maduro is a fugitive from American justice and the head of the foreign terrorist organization. জবাবে সংস্থাটিতে দেশের রাষ্ট্রদূত মাইক ওয়ালস মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনা এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ আনেন। বলেন, শুধু দক্ষিণ গোলার্ধ নয়, পুরো আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই হুমকি ভেনেজুয়েলার অবৈধ এই দখলদার। The United States will impose and enforce sanctions to the maximum extent to deprive Maduro of the resources he uses to fund Cartel de los Soles. তাই তার আর্থিক উৎস বন্ধে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন। তাছাড়া মাদুরোকে একজন পলাতক আসামি হিসেবেও উল্লেখ করেন ওয়ালস। Is that sanctioned oil tankers operate as the primary economic lifeline
for Maduro and his illegitimate regime. অন্যদিকে জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল রেইনেলডো বলেন, নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে তার দেশের সাথে যুদ্ধের পায়তারা করছে একটি আগ্রাসী শক্তি। এ সময় বিশ্ব শান্তির জন্যই আমেরিকাকে হুমকি বলে আখ্যায়িত করেন তিনি। Requiere que su aparato de propaganda lo presente ante el mundo como el agredido. এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তেলবাহী ট্যাঙ্কার জব্দসহ আমেরিকার আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দেশটির পার্লামেন্টও ওয়াশিংটনের অবরোধের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইলিনয়ের শিকাগো এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় আইনি ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের রায়কে ইলিনয় এবং দেশের গণতন্ত্রের জন্য বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে শিকাগো এবং এর আশপাশের এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফেডারেল আদালত। স্টেট ও স্থানীয় নেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প ইলিনয়ের 300 ন্যাশনাল গার্ড সদস্যকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি টেক্সাস ন্যাশনাল গার্ডের 400 সদস্যকে শিকাগোতে পাঠানোর নির্দেশ দেন, যার পরিপ্রেক্ষিতে ইলিনয় ও শিকাগো কর্তৃপক্ষ মামলা দায়ের করলে ট্রাম্পের সেই পদক্ষেপ আটকে যায়। ট্রাম্পের এমন পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে শিকাগো এবং এর আশপাশের এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ এপ্রিল পেরি। শিকাগো ভিত্তিক 7th সার্কিট কোর্ট অফ আপিলসের 3 বিচারকের একটি বেঞ্চও ওই নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানায়। পরে বিতর্কিত ও নজিরবিহীন এই পদক্ষেপের অনুমতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে ট্রাম্প প্রশাসন, কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টও ট্রাম্পের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। একটি স্বাক্ষরবিহীন আদেশে সুপ্রিম কোর্ট বলেছে, ইলিনয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো যথেষ্ট আইনি ভিত্তি দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। কেবলমাত্র জরুরি কিংবা ব্যতিক্রম কোনো পরিস্থিতিতেই ন্যাশনাল গার্ডকে ফেডারেল নিয়ন্ত্রণে নিতে পারেন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের 3 উদারপন্থী বিচারপতির পাশাপাশি 3 জন রক্ষণশীল বিচারপতি ট্রাম্প প্রশাসনের বিপক্ষে এই রায়ে একমত পোষণ করেছেন। এই মামলাটি শুরু থেকে অনুসরণ করে আসছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হ্যারি লিটম্যান। তিনি বলেন, আদালত এখন আর প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্তকে চোখ বন্ধ করে মেনে নিচ্ছে না, বিশেষ করে যখন তা অসঙ্গতিপূর্ণ। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে যে আইন প্রয়োগের চেষ্টা করেছেন সেই আইন অনুযায়ী কেবল নিয়মিত বাহিনী আইন প্রয়োগে ব্যর্থ হলেই ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবেন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও এমন রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। রায়টিকে ইলিনয় এবং দেশের গণতন্ত্রের জন্য একটি বড় জয় বলে আখ্যায়িত করেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে প্রিটস্কার বলেন, বর্তমান প্রশাসনের ক্ষমতার অপব্যবহার রোধে এবং স্বৈরতন্ত্রের দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রসর হওয়ার গতি কমিয়ে দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এবিগেইল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ের কোনো কিছুই ফেডারেল কর্মীদের সুরক্ষা এবং অভিবাসন আইন কার্যকর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে ব্যাহত করবে না। দেশের অর্থনীতির জন্য গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস ছিল গত 2 বছরের মধ্যে সবচেয়ে সেরা সময়। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের প্রাথমিক হিসেব অনুযায়ী তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপি বেড়েছে 4.3%, যেখানে ডাও জোন্সের অর্থনীতিবিদরা আশা করেছিলেন মাত্র 3.2% প্রবৃদ্ধি, সেখানে এই ফলাফলকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের প্রতিবেদন অনুযায়ী মূলত ভোক্তা ব্যয়, রপ্তানি ও সরকারি ব্যয় বৃদ্ধির কারণেই এই উল্লম্ফন দেখা গেছে। অন্যদিকে আমদানি কমে যাওয়াও জিডিপি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক ভ্রমণে মানুষের খরচ করার প্রবণতা এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। অর্থনীতিবিদ ডক্টর মাইক ওয়ালডেন ফক্স নিউজকে বলেন, জিডিপি বৃদ্ধির খবর যথেষ্ট স্বস্তিদায়ক হলেও ভোক্তাদের আত্মবিশ্বাস ধরে রাখা নতুন বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দেশের জিডিপি বিষয়ক এই তথ্য প্রকাশের পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সন্তোষ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তার ট্যারিফ বা শুল্ক নীতিকে।
ট্রাম্প দাবি করেন দেশে কোনো মূল্যস্ফীতি নেই, যদিও ফেডারেল তথ্য বলছে ভিন্ন কথা। এপ্রিলের পর থেকে মূল্যস্ফীতি বেড়ে সেপ্টেম্বরে 3% দাঁড়িয়েছিল, যা নভেম্বরে কিছুটা কমে 2.7% নেমেছে। তবে অর্থনীতিবিদদের মতে সরকারি অচলাবস্থার কারণে নভেম্বরের তথ্যে কিছুটা ঘাটতি থাকতে পারে। প্রবৃদ্ধির এই হার চোখ ধাঁধানো হলেও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কনফারেন্স বোর্ডের সূচক অনুযায়ী ভোক্তাদের আত্মবিশ্বাস জানুয়ারি মাসের তুলনায় এখন অনেকটাই নিচে। দৈনন্দিন জীবনযাপনের ব্যয় বৃদ্ধি, দুর্বল শ্রমবাজারের কারণে নিজেদের খরচ কমিয়ে দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন। অন্যদিকে ক্রেডিট কার্ডের ঋণের জালে জড়িয়ে পড়েছে অনেক পরিবার। তথ্য অনুযায়ী তৃতীয় প্রান্তিকে ক্রেডিট কার্ডের বকেয়া $24 বিলিয়ন বেড়েছে। অর্থনীতিবিদ ওয়ালডেন বলেন, আগামী বছরে প্রবৃদ্ধির এই হার ধরে রাখা কঠিন হতে পারে। এদিকে জিডিপি বৃদ্ধির ইতিবাচক খবরের প্রভাবে মঙ্গলবার S&P 500 সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নাসডাক এবং ডাও জোন্স সামান্য ঊর্ধ্বমুখী ছিল। যদিও এই বছরের প্রথম 3 প্রান্তিকের গড় প্রবৃদ্ধি 2.5% কাছাকাছি, তবুও তৃতীয় প্রান্তিকের এই 4.3% বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক। তবে শ্রমবাজারের অস্থিরতা এবং মূল্যস্ফীতির হার আগামী বছর কী প্রভাব ফেলে সেদিকেই এখন নজর বিশেষজ্ঞদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।